কিন্তু বাসায় লোক ছিল না, এই জন্য আর ইয়ে করতে পারিনি। চলো, আমরা আজকে পড়বো হলো আর্টেরিয়াল অক্লুসিভ ডিসঅর্ডারস। লাবণী, এমনি কি পড়াশোনা করো এমনিতে? আমরা কিন্তু খুবই ভাইটাল ইনফরমেশন কিন্তু শেষ করছি এখানে। এই তোমার ইয়ে করার পরে, এই কার্ডিওলজি পড়ার পরে আমরা একটা দিন ক্লাস, মানে টোটাল ইয়ে বন্ধ রাখবো, মানে থিওরি বন্ধ রেখে 2 ঘন্টা লাগুক, 2.5 ঘন্টা লাগুক, পুরো একটা ক্লাস ফুল কোশ্চেন প্র্যাকটিস করবে। এরপরে তোমাদের কোশ্চেন প্র্যাকটিস করতে হবে, একদিন ভালোভাবে দেখায় দিব। এরপরে নিজেরটা একদিন ভালোভাবে দেখাইলে নিজেরাই যখন স্টার্ট শুরু করবা, মানে শুরু করবা কোশ্চেন প্র্যাকটিস, নিজেরাই অনেক কিছু অটোমেটিকলি শিখে ফেলতে পারবা। তখন আস্তে আস্তে সামনে আগাবো আর অনেক কিছু ইজি হবে। সাধারণত এই যে সাদিয়া, আখি, ওরা সবাই এভাবেই পড়ছে। আর কোশ্চেন প্র্যাকটিস করতে হয়, যেগুলা পড়ে এগুলা নাইলে ভুলে যাবা, রিটেনশন করতে পারবে না। এবার আসি হলো আর্টারিয়াল প্রবলেম। আমরা এতদিন বিভিন্ন প্রবলেম পড়ছি, হার্ট কেন হাইপারটেনশন হয়, কোন কোন ড্রাগগুলা কিভাবে কাজ করে, অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগগুলা। আমি বলবো যে অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগের প্রত্যেকটা ড্রাগ সম্পর্কে ধারণা রাখতে হবে। যেমন ডায়াবেটিক্স, শুধুমাত্র ডায়াবেটিক্স এই যে লাইক ফ্রুসেমাইড, স্পিরোনোল্যাকটোন, ম্যানিটল এভাবে পড়লে হবে না। আমি স্পেসিফিক বলে দিয়েছিলাম এটা লো, এটা কি পটাশিয়াম স্পেরিং ডায়াবেটিক্স নাকি এটা লো, এটা পটাশিয়াম ডিপ্লিটিং ডায়াবেটিক্স। পটাশিয়াম ডিপ্লিটিং এর ভিতরে দুইটা টাইপ, একটা হলো লুপ আর একটা হলো থায়াজাইড। এইভাবে পড়তে হবে। যদি এইভাবে না পড়ো, তুমি যদি জাস্ট ডায়াবেটিক্স গণহারে যে এগুলো, অবশ্যই ম্যানিটল, স্পিরোনোল্যাকটোন, তারপরে তোমার কি ফ্রুসেমাইড, অবশ্যই এগুলো ডায়াবেটিক্স। কিন্তু এইভাবে পড়লে তোমার কোশ্চেনে তুমি যদি গ্রুপ আকারে জিজ্ঞাসা করো, তাহলে তুমি অ্যান্সার করতে পারবে না, ইটস ডেঞ্জারাস। অতএব গ্রুপ আকারেই পড়ো, কোশ্চেন যেভাবে আসুক অ্যান্সার করতে পারবা। আর কিছু কিছু জিনিস যেটা যেভাবে বলো ওইভাবে পড়ো, মানে এক্সপিরিয়েন্সদের থেকে শিখো, তাহলে কাজে দিবে। আর নাইলে নিজে এক্সপিরিয়েন্স করতে গেলে অনেক সময় নষ্ট হয়ে যাবে। তো পড়তেছি হলো আজকে পড়বো হলো আর্টারিয়াল অক্লুসিভ ডিসঅর্ডারস। অক্লুসিভ মিন্স হলো বাধা, বাধা দেয় আর কি, মানে আর্টারির ভিতরে কিছু বাধা দানকারী কিছু একটা প্রবলেম। তো প্রথমে আসি আর্টেরিওস্ক্লেরোসিস অবলিটার্নস। আর্টেরিওস্ক্লেরোসিস অবলিটার্নস মানে এখানে যে দুইটা ডিজিজের কথা বলা হয়েছে, একটা হলো এও আর একটা হলো টিও। আর্টেরিওস্ক্লেরোসিস অবলিটার্নস কে সংক্ষেপে এও বলা হয়, এও। এইটা আরেকটা হলো টিএও, থ্রোম্বো, কি বলে, থ্রোম্বো অ্যানজাইটিস অবলিটার্নস। এই এও এবং টিএও, এটা সংক্ষেপে বলা হয় এও আর একটা হলো টিএও। এরা দুইটাই আর্টারি প্রবলেম, বাট দুইটার এই দুইটা রোগের কারণ এবং মেকানিজম দুই রকম, সেটাই আমরা একটু দেখতে চাই। আর্টেরিওস্ক্লেরোসিস অবলিটার্নস, এই আর্টেরিওস্ক্লেরোসিস অবলিটার্নস ইকুয়াল, ইকুয়াল করোনারি আর্টারি ডিজিজ লিখে রাখতে পারো, একদম হুবহু। এর ম্যানেজমেন্ট পুরাপুরি ভাবে করোনারি আর্টারি ডিজিজের মতো ম্যানেজমেন্ট। কেন হয় এই আর্টেরিওস্ক্লেরোসিস অবলিটার্নস? আমাদের যে ভেসেল আছে, এই ভেসেলের ভিতরে যখন প্লেক ফর্ম করে, প্লেক, ধরো আমাদের এটা ভেসেল, হ্যাঁ, এই ভেসেলের ভিতরে কোলেস্টেরল যখন বডিতে বেশি হয়ে যায়, যখন বডিতে কোলেস্টেরল পরিমাণ বেশি হয়ে যায়, মানে আই মিন ব্লাডে, তখন এই ফ্যাট ডিপোজিট হতে 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 এই এটা আর্টারি, ধরো, হ্যাঁ, এর ভিতরে আস্তে আস্তে শ্রিঙ্ক করে দেয় আর্টারি। এটাই হলো আর্টেরিওস্ক্লেরোসিস অবলিটার্স। কেন হয়? কারণটা হলো সিম্পল। কেন হয় সেটা হলো যে তোমার অ্যান অক্লুসিভ, আমি আবারও বলি, আর্টেরিওস্ক্লেরোসিস অবলিটারেন্স সরাসরি করোনারি আর্টারি ডিজিজের মতো, এবং মোস্টলি এটা কোলেস্টেরলের কারণে হয়। মোস্টলি, আই রিপিট, আর্টেরিওস্ক্লেরোসিস অবলিটারেন্স মোস্টলি কোলেস্টেরলের কারণে হয়। An occlusive arterial disease frequently affecting aorta and arteries of the legs. Yes. এই আর্টেরিওস্ক্লেরোসিস অবলিটারেন্সটা মোস্টলি এই অ্যাওর্টা, মানে হার্টের থেকে, হার্টের থেকে আমাদের বডির দিকে যে ইয়েগুলা চলে গেছে, আর্টারি গুলা চলে গেছে, এটা হলো এটা হলো গ্রেট অ্যাওর্টা, হ্যাঁ, গ্রেট অ্যাওর্টা। হার্টের থেকে
এই যে তোমার রাইট ভেন্ট্রিকল থেকে হার্ট যখন পাম্প করে আমাদের এই অ্যাওর্টার মাধ্যমে দিয়ে হোল বডিতে চলে যায়। এই এর নিচে এর নিচেই থাকে হার্ট। হার্ট এখান থেকে ব্লাডকে পাঠায় দেয় এই তোমার রাইট কমন ক্যারোটিড আর্টারি, লেফট কমন ক্যারোটিড আর্টারি দিয়ে এটা উপরের দিকে বডির আপার এক্সট্রিমিটিতে সাপ্লাই দেয়। আর ডিসেন্ডিং অ্যাওর্টা দিয়ে বডির লোয়ার এক্সট্রিমিটিসকে সাপ্লাই দেয়। এই জায়গাগুলোতে তোমার হয়ে যায়, এই ফ্যাট মানে কোলেস্টেরল জমে ব্লক হয়ে যেতে পারে। আরেকটা হলো তোমার বিশেষ করে পেরিফেরাল আর্টারি গুলো আমাদের পায়ের, বিশেষ করে পায়ের আর্টারি গুলাও তোমার এই প্লেকে হয়ে যায়, তোমার কি বলে আম, প্লেকে কি বলে আই মিন মানে ব্লক হয়ে যায় পায়ের আর্টারি গুলা। ঠিক আছে, তো সেটাই আমরা দেখি। আহ বললাম তো এফেক্টিং অ্যাওর্টা এন্ড আর্টারিজ অফ দি লেগস, পিক এজ ইন মেন ওভার 50, মানে 50 বছরের বেশি থাকলে তাদের ক্ষেত্রে এটা দেখা যেতে পারে। সবার তো হয় তা কিন্তু না, মানে মেন আর মোর ভালনারেবল। রিস্ক ফ্যাক্টর কি হাই কোলেস্টেরল, মোস্ট ইম্পর্টেন্টলি হাই কোলেস্টেরল। এরপরে স্মোকিং আছে, ইনক্রিজ অ্যালকোহল ইনটেক। আমি এর আগে বলেছিলাম ইন এনি ফর্ম অফ অ্যালকোহল, এনক্লেক্স ইন এনি ফর্ম অফ অ্যালকোহল ডেঞ্জারাস, মানে এটা নো। অ্যালকোহলে কেন এই প্রবলেমগুলো হয় জানো? কেন? আচ্ছা, অ্যালকোহলের কারণে বিভিন্ন তো আমরা জানি ফ্যাটি লিভার হয়। এগুলো তো হয়, এটা আমরা জানি। বাট মোস্টলি অ্যালকোহলে যে হাই সুগার থাকে কিন্তু, হ্যাঁ? এই হাই সুগার গুলাই কিন্তু কনভার্ট হয়ে তোমার এই ট্রাইগ্লিসারাইডে রূপান্তরিত হয়। এই কারণে অ্যালকোহল রিলেটেড বিষয়গুলোকে অ্যানক্লেক্স নাই বলা হয়েছে। আর আমাদের ধর্মে তো আছেই। লিভার অ্যা- নষ্ট করে যায়। হ্যাঁ, কেন হয় এগুলা? এগুলার কারণে হলো যে হাই লেভেল অফ সুগার থাকে অ্যালকোহলে, বুঝছো? আর এই সুগার গুলাই কনভার্ট হয় ট্রাইগ্লিসারাইড, আর ট্রাইগ্লিসারাইড তো নিশ্চয়ই আমাদের শরীরের জন্য ভালো না। এই কারণে অ্যালকোহলটাকে এই প্রবলেমটা তৈরি করে। তারপরে ডায়াবেটিস মেলাইটাস তো আছেই। সকল সুগার বডিতে সুগার, যেমনি সুগার বেড়ে যাবে, কোলেস্ট্রল বেড়ে যাবে। তবে হাইপার টেনশন আছে একটা ফ্যাক্টর। মোস্টলি হাই কোলেস্ট্রলটা হলো মেইন রিজন এখানে, মোস্টলি। ফাইন্ডিংস কি? এইখানে একটা শব্দ আছে দেখো, পেইন ইন্টারমিটেন্ট ক্লাউডিকেশন, ভেরি ইম্পর্টেন্ট। ইন্টারমিটেন্ট ক্লাউডিকেশন, ক্লাউডিকেশন শব্দের উপর একটু আমি জোর দিতে চাই, সেটা হলো এই ক্লাউডিকেশন এনক্লেক্সে কোথাও যদি খালি পাও ক্লাউডিকেশন, ক্লাউডিকেশন মানে হইল আর্টারিয়াল ইনসাফিসিয়েন্সি, মানে আর্টারিয়াল ইনসাফিসিয়েন্সি। আই রিপিট, ক্লাউডিকেশন এমন একটা শব্দ যেটা রিজার্ভড অনলি ফর আর্টারিয়াল ডিজিজ। এই জিনিসটা লিখে রাখতে পারো, ক্লাউডিকেশন এমন একটা শব্দ যেটা আর্টারিয়াল প্রবলেম ইন্ডিকেট করে। লিখে রাখো। ক্লাউডিকেশন এই শব্দটা আর্টারিয়াল প্রবলেম ইন্ডিকেট করে। এটা শুধুমাত্র আর্টারি রিলেটেড প্রবলেমের জন্য এই শব্দটা ব্যবহৃত হয়। আচ্ছা, এবার আসিল ইন্টারমিটেড ক্লাউডিকেশন মানে কি? দাঁড়াও একটু দেখি এখানে। এই যে দেখো, এও মিনস আর্টারিয়াল অবলিটার্স, আর্টারিওস্ক্লেরোসিস অবলিটার্স। দেখো পেরিফেরাল আর্টারি মানে হয়ে যায়, এই যে দেখো আর্টারি গুলা তোমার এই মানে ইয়েতে প্লেগ ফর্মে ব্লক হয়ে গেছে, এই যে জায়গায় জায়গায় ব্লক হয়ে যায়। আর যেখানে ব্লক হয় তার নিচের অংশগুলোতে কি তোমার সাপ্লাই কমে যায়, যার ফলে কি হবে তোমার ওই যে কি বলে সাপ্লাই কমে যাবে, ওইখানে মাসল পেইন টেন হবে। আচ্ছা, এবার আসি হলো ইন্টারমিটেড ক্লাউডিকেশন বলতে কি বোঝায়। দেখো, এই যে আর্টারি যে ব্লক হয়ে গেছে ডিউ টু ফ্যাট ডিপোজিশন বা প্লেক ডিপোজিশন, এর ফলে এই যে নিচের দিকে সাপ্লাই কমে গেছে, মানে এই জায়গাটা যখন উপরে যখন ব্লক হয়ে যায়, আর্টারিটা ব্লক হয়ে যায় বা কমে যায়, চিকন হয়ে যায় প্লেকের কারণে, তার নিচের দিকে ব্লাড সাপ্লাই কমে যায়, তখন এখানে অক্সিজেনের অভাবে ইস্কেমিক ইস্কেমিক মাসেল পেইন হয়। এই জন্য বলা হয়েছে ইন্টারমিটেন্ট ক্লাউডিকেশন, মানে ইস্কেমিক মাসেল পেইন। এই মাসেল পেইনটা অনেক মানে চাবায় কামড়ানোর মতো, মানে ডিউ টু ল্যাক অফ অক্সিজেন বিলো দ্য কি বলে অবস্ট্রাকশন সাইট। আমরা আশা করি বুঝতে পারছি, এটা অত কঠিন না। তাহলে এই পেইনটা কেন হয়? কারণ হলো আর্টারিটা যখন ব্লক হয়ে যায় ডিউ টু প্লেক ডিপোজিশন, তখন এই নিচের অংশ সাপ্লাই গুলো যায় না ঠিক মতো, ব্লাড যায় না। ব্লাড যায় না মানে কি? অক্সিজেন যায় না। অক্সিজেন মানে কি? নিউট্রিশন যায় না, অক্সিজেন যায় না, পেইন হয়।
এই জায়গাগুলা পেল হয়ে যেতে থাকে, এরকম হয় সোজা কথা। এরপরে আসলো প্যালর, এই কারণে কিন্তু প্যালর হয়, মানে ফ্যাকাশে হয়ে যায় যে ব্লকের নিচের সাইডটা। 1 to 2 minutes of elevation of food, কেন এই তোমার পা ফ্যাকাশে হয়ে যায় 1 থেকে 2 মিনিট পা যদি উপরে রাখা হয়? তুমি যদি শুয়ে থাকো, শুয়ে থাকার অবস্থায় পাটা যদি উপরে উঠাও 1 থেকে 2 মিনিটের ভিতরে এই ব্লকের পরের অংশগুলা ফ্যাকাশে হয়ে যাবে। এই জন্য আর্টারিয়াল কেন ফ্যাকাশে হয়? ফ্যাকাশে হয় যে ব্লকের কারণে এই অংশে ব্লাড সাপ্লাই আরো কমে যায়। নরমালি তো ব্লকের কারণে কমে যায়ই, পা যদি উপরে উঠাও আরো কমে যায়। এই জন্য এই জায়গাটা ফ্যাকাশে হয়ে যায়। কেউ আমাদের একটা অভ্যাস ছিল যে ছোটবেলায় রাবার দিয়ে হাতের আঙ্গুল বাইন্ধে রাখতাম, পায়ের আঙ্গুল বাইন্ধে রাখতাম। তখন ওই জায়গাটা, যেই জায়গায় বাইন্ধে রাখতাম, ওই জায়গাটা তোমার ঠান্ডা হয়ে যেত এবং ফ্যাকাশে নীল হয়ে যেত, এরকম হয়ে যেত। ঠিক একই রকম এই পায়ের অবস্ট্রাকশনের নিচের অংশগুলো এরকম ফ্যাকাশে বা পেল এবং ঠান্ডা হয়ে যায়। আর এটা হয় কি, এটা কেন? কারণ হইলো এই জায়গাটা ব্লক হয়ে যায়। তাহলে আমাদের যদি সার্কুলেশন ঠিক রাখতে হয়, একটা ট্রিক্স বলে দেই। আর্টারিয়াল প্রবলেম গুলাতে পা সবসময় নিচের দিকে রাখতে হবে। আই রিপিট, এর ডিরেকশন কোন দিকে? দেখো তো, এটা নিচে না? দেখা দিই, এই যে এই মুখটা খোলা কি নিচের দিকে না? এই আর্টারিয়াল প্রবলেম গুলাতে পা সবসময় নিচে থাকবে, আর ভেনাস প্রবলেমে পা সবসময় উপরে থাকবে। এই জন্য দেখবা ডিভিডিতে পা উপরে রাখা হয়। ভি ফর ভেনাস, ডি ডিভিটি, ডি ভেইন থ্রোম্বোসিস, ভেইন, ভি ফর ভেইন। ভি এর ডিরেকশনটা কি এরকম উপরের দিকে খোলা না? এই জন্য উপরের দিকে খোলা রাখতে হয়, আর আর্টারিয়াল প্রবলেমে নিচের দিকে রাখতে হয় পায়ের ডিরেকশন। এটা একটু চান্সে বলে দিলাম, একই কাছাকাছি দেখে। So the diminished or absent femoral, tibial or dorsal pedis pulses, the numbness and tingling of nose, মানে ঝিনঝিন করে আর কি, due to lack of supply. Skin appears taut with hair loss on lower legs. আচ্ছা, কেন স্কিনটা অনেক বেশি টট এন্ড হেয়ার লস হয় পায়ের নিচের অংশগুলোতে? কেন? কি মনে হয়? এই জিনিসটা বুঝতে পারো? দেখি, রুনা বলো তো, কেন স্কিন অ্যাপিয়ার্স টট উইথ হেয়ার লস অন লোয়ার লেগস? লোয়ার লেগ গুলাতে কেন স্কিনের সরি মানে পশম গুলা হ্রাস পায়, হ্রাস করে? বলো তো। ভাই ওইদিকে ব্লাড সার্কুলেশন কম হচ্ছে এই জন্য। ইয়েস, ব্লাডের ভিতর দিয়েই তো আমাদের নিউট্রিশন, অক্সিজেন যা আছে সব ব্লাড দিয়েই যায়। এন্ড ব্লক যদি হয়ে যায় নিচের অংশে তো যাবে না, যার ফলে মানে অক্সিজেন যাবে না, তারপরে নিউট্রিশন যাবে না। ফলে কি হয়, এই জায়গাগুলি তোমার ম্যাল নারিশড হয়ে আস্তে আস্তে জায়গাটা ঝরতে থাকে। এটাই হলো কারণ। তারপরে ফরমেশন অফ কোলাটেরাল সার্কুলেশন। দেখো, কোলাটেরাল সার্কুলেশন মানে কি দেখাইতেছি। আচ্ছা, এটা দিয়ে দেখাই। দেখো, এই যে এই জায়গাটা ব্লক, এই ক্লাস কি জায়গাটা রেকর্ড হচ্ছে? রেকর্ড হচ্ছে। দেখো, এই জায়গাটা তো ব্লক, তাই না? এই জায়গাটা যেহেতু ব্লক, তখন আমাদের বডি কি করে, তার নিচের অংশগুলো তো সাপ্লাই দিতে হয়। এই জন্য বডি ন্যাচারালি তার যে জায়গায় ব্লক তার উপরের থেকে আরেকটা আলাদাভাবে ন্যাচারাল একটা ব্রাঞ্চ তৈরি করার চেষ্টা করে। এইটা অনেকটা ভেরিকোজ ভেইন টাইপের, এরকম ব্রাঞ্চ তৈরি করার চেষ্টা করে যাতে এই ব্লকটা অংশটাকে বাইপাস করা যায়। এটা ন্যাচারালি বডি করে। এটাই হলো কোলাটেরাল সার্কুলেশন। এটা আমরা প্রায় ভেরিকোজ ভেইনে দেখি। যেই সাইডটা ব্লক, ওই সাইডটাকে বাদ ওভারল্যাপ করে দেন আরেকটা সার্কুলেশন তৈরি হয় তার নিচের অংশে সাপ্লাই, ব্লকের নিচের অংশে সাপ্লাই দেওয়ার জন্য। এটাকে বলা হয় কোলাটেরাল সার্কুলেশন, ফরমেশন অফ কোলাটেরাল সার্কুলেশন। মানে কি, ভেসেল যদি এক জায়গায় ব্লক হয়ে যায় তাহলে আরেক জায়গা হতে সার্কুলেশন তৈরি করে। এটাই হলো কোলাটেরাল সার্কুলেশন। ঠিক আছে, এরপর আসি হলো আম,
কি হলো? আচ্ছা, এরপর এই যে তোমাদেরকে যে শব্দটা বললাম ক্লাউডিকেশন, ইসকেমিক মাসল পেইন, ক্র্যাম্পিং ডিউ টু আর্টারিয়াল ইনসাফিসিয়েন্সি। ক্লাউডিকেশন খুবই স্পেসিফিক শব্দ। ক্লাউডিকেশন মানেই হইলো আর্টারিয়াল ইস্যু, আর্টারিয়াল প্রবলেম। দেখো এর 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 আগেও বলছিলাম যে আর্টারিয়াল ভার্সেস ভেনাস ইনসাফিসিয়েন্সি পজিশনিং, যেটা বলছিলাম। দেখো এ এর ডিরেকশন কোন দিকে? নিচের দিকে না? এই যে এই জন্য আর্টারিয়াল প্রবলেমে পা থাকবে নিচের দিকে, আর ভি ফর ভেইন বা ভেনাস ইস্যু ডিরেকশন কোন দিকে? উপরের দিকে। এটা কোশ্চেনটা পাবা উপরের দিকে। এই ভেনাস ইস্যুতে পা থাকবে উপরের দিকে, যে ভি 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 এর সময় পা ডিরেকশন থাকবে উপরের দিকে, মাথায় যেন থাকে। আসবে এটা। এবার আসি হলো, এটা তো কোলাটারাল সার্কুলেশন বললাম। অ্যাঙ্কেল অ্যাঙ্কেল ব্রাকিয়াল ইন্ডেক্স। অ্যাঙ্কেল ব্রাকিয়াল ইন্ডেক্স বলতে বোঝায় সিস্টোলিক ব্লাড প্রেশার এবং ইন লেগস, মানে আচ্ছা দাঁড়াও দেখে দিছি, এটা না জানলে চলে। এই যে দেখো কোলাটারাল সার্কুলেশন একটু এগিয়ে দিই। এই জায়গাটা আহ, এই যে দেখো এই জায়গাটায় সাপ্লাই, এই যে সাপ্লাই, এটা যদিও তোমার করোনারি আর্টারি দিয়ে দেখাইছে, জাস্ট এটা আর্টারি দেখা, এক জায়গাটা আর্টারি দিয়ে দেখালেই হলো। এই জায়গাটায় ব্লক, যেহেতু এই জায়গায় ব্লক, কিন্তু ব্লাড তো নিচের দিকেও সাপ্লাই দিতে হবে। এই জন্য এখান থেকে বাইপাস করে আরেকটা সার্কুলেশন এসে এই জায়গায় এসে সার্কুলেশন শুরু করছে, মানে সাপ্লাই দিয়েছে। এই প্রবলেমটার কারণে ভেসেল আরেকটা সাইড থেকে তৈরি হয়ে তার যে জায়গায় ব্লক তার নিচের অংশ সাপ্লাই দিচ্ছে। এটাই হলো কোলাটারাল সার্কুলেশন। আর কিছু ছোট ছোট জিনিস আছে, সেগুলো একটু বলে নিই, তারপরে সামনে অ্যাঙ্কেল ব্র্যাকিয়াল ইন্ডেক্স বলে দিতেছি। আর্টারিয়াল ভার্সেস ভেনাস ইনসাফিসিয়েন্সি। আর্টারিয়াল প্রবলেম এবং ভেনাস প্রবলেমে কিভাবে পা রাখতে হয় এই জিনিসগুলো একটু এখানে বলা হয়েছে। আর্টারিয়াল ইনসাফিসিয়েন্সি মানে এও মানে আর্টেরিওস্ক্লেরোসিস অবলিটারেন্স, এবং টিএও থ্রোম্বো অ্যানজাইটিস অবলিটারেন্স। কিপস লেগ লোয়ার দেন হার্ট, মানে কি বডি থেকে পা নিচের দিকে থাকবে, হার্টের থেকে পা নিচের দিকে থাকবে। কেন? ফর দি ব্লাড সার্কুলেশন ইন arteries, blood flow from heart toward the feet. Yes, আর্টারিতে আমরা কিভাবে ব্লাড যায়? হার্টের থেকে ব্লাডটা বডির দিকে চলে যায়, মানে অক্সিজেনের ব্লাড যায়। আর ভেন কি করে? ডিএক্সিজেনেট ব্লাডটা হার্টে নিয়ে আসে। এটাই তো সিস্টেম। তো আর্টারি প্রবলেমে এই জন্য মানে হার্টের থেকে যেন পা নিচের দিকে থাকে। কিপ দ্য এলিভেটেড উইল, আর এটা হলো আর্টারি। আর যদি পা যদি আমরা উপরে রাখি, কিপিং ইট এলিভেটেড উইল ফার্দার ডিক্রিজ দ্য ব্লাড ফ্লো। ইয়েস। আর ভেনাস ইস্যুতে কি? কিপ দ্য লেগস এলিভেটেড, এই জন্য ডিবিটিতে দেখবা পা উপরে রাখতে বলা হয়। ইট উইল প্রমোট ভেনাস রিটার্ন টু দি হার্ট, এটাই বলা ছিল। এবার আসলে ভেনাস ইনসফিসিয়েন্সি বাট ডিভিটিতে কি দেখা যায়? ট্রাভেল ইন ভাইয়া ascending, একটা মিনিট, ওই যে হ্যাঁ ভেনাস রিটার্নটা কি? ওইটা বুঝিনি, ওই টার্ম। আচ্ছা, ইট উইল প্রমোট ভেনাস রিটার্ন টু দি হার্ট। আচ্ছা, ভেইনের ভেইনের কাজ কি? ডিঅক্সিজেনেটেড ব্লাড মানে কার্বন ডাই অক্সাইড ব্লাডটা হার্টে নিয়ে আসে, এটাই তো। এখন তুমি যদি ভেনাস প্রবলেমে পা এলিভেটেড রাখতে হয়, মানে পা উপরের দিকে রাখতে হয়, হার্টের থেকে উপরে রাখতে হয়। এর ফলে কি হয়? এর ফলে হয় কি? ভেইন কি করে সহজেই বডির মানে বডির ব্লাড গুলাকে হার্টের দিকে নিয়ে আসতে সাহায্য করে। কারণ ভেইন কি করে? ব্লাড ফ্রম দ্য বডি টু টুয়ার্ডস দ্য হার্ট। আর আর্টারি কি করে? ফ্রম হার্ট টুয়ার্ডস দ্য বডি। বুঝছো? বুঝতে পারছি। এই জন্য আর্টারিয়াল ইস্যুতে হার্টের থেকে পা নিচে থাকবে, আর ভেনাস ইস্যুতে, মানে ভেনাস বলতে ডিভিটি, ডিপ ভেন থ্রোম্বোসিসের কথা স্পেসিফিক্যালি বলতে চাই। ভেনাস ইস্যুতে দেখবা হার্টের অ্যাবভ দি হার্ট থাকে। পাবা, এই ধরনের কোশ্চেন মাস্ট পাবা। এই ভেনাস ইনসাফিসিয়েন্সি একটু বিষয় আছে, এখানে একটু বলে ফেলি চান্সে। ট্রাভেল ইন দি সেন্ডিং ব্লাড ফ্রম দ্য লিমস ব্যাক টু দি হার্ট, মানে ডিভিটিতে এরকম হয়। ইট ক্যান লিড টু পুলিং অফ ব্লাড ইন দি ভেন্স ইন লেগস। কেন হয় ভেনাস ইনসাফিসিয়েন্সি? লাইক হাই ব্লাড প্রেশার থাকলে এরকম হয়, ভেরিকোজ ভেইন থাকলে এরকম হয়, ল্যাক অফ এক্সারসাইজ, ডিপ ভেইন থ্রোম্বোসিস, স্মোকিং, এগুলাতে ভেনাস ইস্যু তৈরি হয়। মানে ভেইন এই কি বলে প্লেক বা ক্লটের মাধ্যমে অবস্ট্রাক্টেড হয়ে যায়।
তখন আমাদের এই প্রবলেমগুলো হয়। এটা আমরা এখানে এই চ্যাপ্টারেই পাবো। কোলাটেরাল সার্কুলেশন তো বললাম। এই দেখো, কোলাটেরাল সার্কুলেশন আমরা কোথায় কোথায় দেখি? এই যে এই কোলাটেরাল সার্কুলেশন তো বুঝছি আমরা। যখন কোথাও ব্লক হয়ে যায়, ওই ব্লকের নিচে তো মানে সাপ্লাই বন্ধ হয়ে যায়, তাই না? তখন ওই হার্ট হোক, আর্টারি হোক, ভেইন হোক, ওরা কি করে, তোমার যে জায়গাটা ব্লক ওটাকে বাইপাস করে আরেক সাইড দিয়ে ব্লাড তার নিচের দিকে সার্কুলেশন করতে থাকে, চায়। এটাই হলো কোলাটেরাল সার্কুলেশন। কোন কোন জায়গায় কোলাটেরাল সার্কুলেশন দেখা যায়? আর্টারিয়াল ইনসাফিসিয়েন্সি লাইক এও, টিএও, তার ভেরিকোজ ভেইন স্ট্রিপিং, ভেইন গ্রাফটিং ফর সিএবিজি। আমরা এটাই কিন্তু দেখছিলাম, যেই জায়গায় ব্লক ওই জায়গায় পায়ের থেকে একটা ভেইন এনে, স্প্লেনিক ভেইনটাকে এনে যে জায়গাটা ব্লক ওটাকে বাইপাস করে দেওয়া হয়, এটাকে করোনারি আর্টারি বাইপাস গ্রাফটি বলে। আরেকটা হলো সিকেল সেল অ্যানিমিয়া, যেটা এখনো পাই নাই, এটা একটা জেনেটিক প্রবলেম। অনেক সময় হয় যেখানে প্রচুর আরবিসি বেড়ে যায় শরীরের, সিকেল সেল অ্যানিমিয়াতে। ওই আরবিসি গুলা সি শেপ হয়ে যায়, অনেকটা সি এর মতো হয়ে যায়, সি একটু কার্ভ হয়ে যায় ব্লাডের আরবিসিটা। সাধারণত আরবিসি গোল থাকে না, কিন্তু এই সিকেল সেল অ্যানিমিয়াতে আরবিসি গোল না হয়ে সি এর মতো হয়ে যায়। এরকম অনেক মিলিয়ন বিলিয়ন সি, মানে সি এর মতো সি শেপের আরবিসি যখন একত্রিত হয়, তখন ব্লাড সার্কুলেশনের কোথাও গিয়ে আটকে যায়, জমাট বেঁধে যায়, তখনও এই কোলাটেরাল সার্কুলেশন হয়। এবার আসি হলো কি বলে অ্যাঙ্কেল ব্রাকিয়াল ইন্ডেক্স। এই অ্যাঙ্কেল ব্রাকিয়াল ইন্ডেক্সটা হলো যে তোমার এটা এখানে যদিও আসে না, আম, হালকা একটু বলি। এই অ্যাঙ্কেল ব্রাকিয়াল ইন্ডেক্স বা ব্রাকিয়াল ইন্ডেক্স, এটা মাপে কিভাবে? সিস্টোলিক ব্লাড প্রেশার ইন্ডেক্স, পায়ের সিস্টোলিক ব্লাড প্রেশার এবং হাতের সিস্টোলিক ব্লাড প্রেশারকে দিয়ে ভাগ করলে তোমার যেই রেঞ্জটা পাওয়া যায় সেটাই হলো অ্যাঙ্কেল ব্রাকিয়াল ইন্ডেক্স। এটা নর্মাল রেঞ্জ হলো আম, কি বলে ওই 0.9 থেকে 1.2। এটা মূলত কেন করা হয়? বিশেষ করে আর্টেরিয়াসক্লোসিস অবলিটারেন্স ইন্ডেক্সে এই জিনিসটা লিখে রাখো, আর্টেরিয়াসক্লোসিস অবলিটারেন্স এটাতে সিস্টোলিক ব্লাড প্রেশার ইন লেগস কম থাকে। লিখো, এটা একটু পরে বলতেছি, এটা আগে লিখে নাও। ভাই একটা আবার বল। এও মানে এওতে এই মানে কি বলে সিস্টোলিক ব্লাড প্রেশার কম থাকে। সিস্টোলিক ব্লাড প্রেশার ইন লেগস কম থাকে। সিস্টোলিক ব্লাড প্রেশার ইন লেগস কম থাকে। এটা সবসময় করা হয় না, ওই যাদের তোমার এই পায়ে এও বা টিও থাকে তাদেরকেই মূলত এই পরীক্ষাটা করা হয়। এখন এই জিনিসটা আসলে কেন করা হয় একটু হালকা করে একটু বলি। মানে এটা হলো যাদের তোমার পায়ের আর্টারিয়াল যে ইস্যু, এই আর্টারিতে ঠিকমতো, বিশেষ করে পেরিফেরাল আর্টারি লাইক পায়ের, হাতের এই অংশগুলোতে, এই আর্টারিগুলোতে ব্লাড ঠিকমতো প্রবাহিত হচ্ছে কিনা বা সার্কুলেশন হচ্ছে কিনা, এটা জানার জন্য করা হয়। ঠিক আছে? আর এটা করা হলো ওই যে তোমার অ্যাঙ্কেল এবং ব্রাকিয়াল যে সিস্টোলিক ব্লাড প্রেশার বোথ, এটা দিয়ে ভাগ করে করা হয়। আর এটা দিয়ে কি দেখা যায় যে মূলত পায়ের যেই বা অ্যাঙ্কেলের যেই ব্লাড প্রেশার এবং আমাদের ব্রাকিয়াল যেই ব্লাড প্রেশার, এই দুটার মধ্যে ভাগ করা হয়। আর এটা এই যে পেরিফেরাল আর্টারি ডিজিজ, আই মিন এই আমাদের পা তো পেরি না, মানে পেরিফেরাল আর্টারিয়াল ডিজিজ আইডেন্টিফাই করার জন্য ব্যবহৃত হয়। আরেকটা বিষয় হলো আমাদের এই পেরিফেরাল আর্টারি যখন তোমার শ্রিঙ্ক হয়ে যায়, আই মিন ডিউ টু প্লেক ডিপোজিশন, তখন এটা করা হয়। আর এছাড়া আর বলার মতো তেমন কিছু নাই। আর যদি এই এই 0. মানে লেস দেন 0.9 হয়, এই মানে কি বলে এবিআই অ্যাঙ্কেল ব্রাকিয়াল ইন্ডেক্স যদি লেস দেন 0.9 হয়, তখন তোমার এটা মানে আর্টারিওস্ক্লেরোসিস অবলিটারেন্স ইন্ডিকেট করে। ঠিক আছে? এটা জাস্ট হালকা করে জানো, জানলে ভালো, না জানলে খুব একটা প্রবলেম নাই। তবে হ্যাঁ, এটা যদি না জানো যে আর্টারিওস্ক্লেরোসিস অবলিটারেন্স কোলেস্টেরলের কারণে হয়, তাইলে সমস্যা, তাইলে
ঝামেলা আছে। এবার আসলে ডায়াগনোসিস, ডপলার স্টাডি, এটা অনেকটা ইয়ে টাইপের, কি আল্ট্রাসাউন্ডের মতো, হ্যাঁ। তারপরে ইনক্রিজ কোলেস্ট্রল এন্ড ট্রাইগ্লিসারাইড লেভেল বেড়ে যায়, তারপরে এনজিওগ্রাফি এটসেট্রা। মেডিকেল ম্যানেজমেন্ট একদম হুবহু হুবহু করোনারি আর্টারি ডিজিজ ম্যানেজমেন্টের মতো, হ্যাঁ। প্রথমেই আছে আইসোসুপ্রিন। তো আমাদের আর্টারিতে আলফা রিসেপ্টর বিটা রিসেপ্টর আমরা পড়েছিলাম, মনে আছে? যদি মনে না থাকে আবার একটু এখানে দেখো। বিটা টু আর্টারিয়াল ওয়ালে কাজ করে, হ্যাঁ। বিটা টু, নাইলেডিন, আইসোসুপ্রিন, এরা কি করে? ভ্যাসো ডায়ালেট করে, তাই না? এই জন্য এই যে আইসোসুপ্রিন, তারপরে তোমার নাইলেডিন, এই ড্রাগগুলো দেওয়া হয়। বুঝা গেছে? লাবণী, সাদিয়া, রুনা, জি রুনা, ভাইয়া। তোমার এগুলো খুব একটা প্রবলেম হবে না। তোমার একদিন ওই ইয়েটা নিলে তুমি এগুলো ধরতে পারবা কেন এগুলো বলছিলাম। অল্প জি কয়েকটা ভাইয়া। পেজ আছে, তারপরে বলে দিব, টেনশন নেই। আচ্ছা, জি এরপর ভাইয়া। আসলে পেপাভেরিন। পেপাভেরিন কিন্তু একটা এই যে, যেহেতু এই যে এই এই ক্লট মানে প্লেগ ফরমেশন হলে পেন হয় ডিউ টু ইস্কেমিয়া, এই পেপাভেরিনটা অ্যান্টি স্পাজমোটিক বাট স্পাজম হয়ে যায় মাসেলগুলা, ওই যে স্পাজম দূর করার অ্যান্টি স্পাজমোটিক হিসেবে কাজ করে পেপাভেরিন। অপয়েড, এটা একটা অপয়েড আর কি। তারপর পেন্টক্সিফিলিন। পেন্টক্সিফিলিনটা আমরা ফসফোডাইস্ট্রেজ ইনহিবিটরস, এর আগেও বলেছিলাম ফসফোডাইস্ট্রেজ ইনহিবিটরসটা হলো লাইক সিলডেনাফিল, টাডালাফিল, ভায়াগ্রা টাইপের আর কি, হ্যাঁ। এই এই ড্রাগের ভিতরে অন্তর্ভুক্ত ফসফোডাইস্ট্রেজ ইনহিবিটরস, পেন্টক্সিফিলিন, এরা কি ভ্যাসোডাইলেটর হিসেবে কাজ করে। আর এখানে আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন কি বলতো? ফসফোডাইস্ট্রেজ ইনহিবিটরস কোন ধরনের ড্রাগের সাথে দেওয়া যায় না? খুব স্পেসিফিক ভাবে বলেছিলাম, নাইট্রোগ্লিসারিন। ফসফোডাইস্ট্রেজ ইনহিবিটরস এবং নাইট্রোগ্লিসারিন একত্রে অ্যাবসোলুটলি কন্ট্রাইন্ডিকেটেড। তারপরে নাইলিড্রিন, আইসোসুপ্রিন, নাইলিড্রিন, এটা তো বলছি তোমাদের, এই যে আইসোসুপ্রিন, নাইলিড্রিন তো বলছি। তারপরে নিকোটিনাইল অ্যালকোহল, এটা কোন ধরনের ড্রাগ বলো তো? এই চ্যাপ্টারে পড়ছো, হ্যাঁ। এটা ভিটামিন না? নিকোটিনাইল অ্যালকোহল বা ভিটামিন বি3। কোলেস্টেরল কম। ভেরি গুড। কোলেস্টেরল লোয়ারিং ড্রাগ, কোলেস্টেরল লোয়ারিং ড্রাগ আদার্স ড্রাগের ভিতরে আছে, মানে প্রথম সেকেন্ড পেজে কোলেস্টেরল লোয়ারিং ড্রাগের সেকেন্ড পেজে আছে। পেজ নাম্বার মনে নেই, এত এত ইয়ে মনে থাকে না, বাট কোলেস্টেরল লোয়ারিং ড্রাগ নিকোটিনাইল অ্যালকোহল বা ভিটামিন বি3 কোলেস্টেরল কমায়। এটা হলো ফাইনাইলোটোলাজোলিন, এটা আলফা ব্লকার নাকি বিটা ব্লকার? বিটা ব্লকার তো নাই, আলফা ব্লকার নাকি ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, কোনটা? এটা কোন ধরনের দেখি, এটা রুনা বলো তো। টোলাজোলিন কোন ধরনের অ্যান্টি হাইপারটেনসিভ? আলফা, আলফা, ভাইয়া আল- আলফা। আলফার ভিতরে পড়ে, হ্যাঁ। ছিল। তারপরে অ্যান্টিকোয়াগুলেন্ট তো বুঝি, অ্যান্টিকোয়াগুলেন্ট, তারপরে অ্যানালজেসিক, অ্যান্টি কোলিস্ট্রিমিক্স। সার্জারি কি করে? ইনডাইরেক্ট, ইনডাইরেক্ট, ইন্ড্রাটিরেক্টমি। ওই যে ভেসেলের ভিতরে তোমার ইয়ে কি বলে, ওই যে মানে প্লেকটা কেটে নিয়ে আসে মানে আর্টারির ভিতর থেকে, হ্যাঁ। আর এই যে ফসফোরাইস্ট্রেজ সিন্ডানাফিল, টাডালাফিল, বার্ডেনাফিল, পেন্টক্সিফিলিন যেটা পড়ছিলাম, তার মিলিরিনন, এগুলা। ভাইয়া এই যে এত ড্রাগের নাম কেমন মনে রাখ? মনে থাকে, এটা গ্রুপ আকারে পড়লে মনে থাকে, ইজি, অত কঠিন না কিন্তু। এই যে টোলাজোলিন, হ্যাঁ, আলফা 1 রিসেপ্টর। এই যে এইখান আর্টারি থেকে কেটে প্লেকটা উঠায় নিয়ে আসা হয় এন্ডোটেরেক্টমি। আবার সিএবিজি তো পড়লামই, সিএবিজি তেও দেখা যায় সেম একইভাবে। এই যে বাইপাস গ্রাফট, ফিমোরাল পপলেটার বাইপাস গ্রাফট। এরপর আসি হলো বেলুন ক্যাথেটার ডাইলেশন এন্ড স্টেন্ট প্লেসমেন্ট।
femoral popliteal bypass surgery মানে bypassing occluded vessel with a graft such as Teflon, Dacron or Sphenius vein। সিএবিজি তে স্ফেনিয়াস ভেইন থেকে করা হয়, তাই না? কে জানি ওইদিন বলুন। এই যে দেখো, এই যে গ্রাফটিং, আরেকটা আছে হলো ফিমোরাল পপুলার বাইপাস গ্রাফট। এটা গ্রাফট করা হয় কিভাবে? এই যে এতটুকু এতটুকু তোমার ব্লক আলাদা একটা আর্টিফিশিয়াল টেফলন গ্রাফটিং করা হয় এখন, খুবই অ্যাডভান্স। এটাকে আলাদাভাবে তোমার এতটুকু এই ক্লটিং সেটটাকে আর না কিছু করে তোমার আলাদাভাবে গ্রাফট করে মানে বাইপাস একটা ইয়ে করে দেওয়া হয়, যাতে করে এই জায়গাটা যা আছে পরে থেকে যেন সার্কুলেশনটা ঠিক থাকে, এভাবে করা হয়। এই যে একই জিনিস। এরপর আসি হলো অ্যাম্পুটেশন ইন অ্যাডভান্স। যদি আর মানে মানে তোমার যদি খুব ম্যাসিভ আকারের ইয়ে হয়, কি বলে এটাকে, আম, মানে খুব বাজে যদি তোমার প্লেক ফর্মেশন হয়ে যায়, তখন আর ওই এই বাইপাস টাইপ অথবা এন্ডারেক্টমি করে খুব একটা লাভ হয় না, তখন ফাইনালি অ্যাম্পুটেশনই করা ফেলতে হয়, যাতে যদি টিস্যু গ্যাংগ্রিন হয়ে যায় না, তাইলে আর উপায় থাকে না, তাইলে অ্যাম্পুটেশন। এবার আসি হলো নার্সিং ভালো হয়ে ম্যানেজমেন্ট। যায় নেক্রোসিস। হ্যাঁ, নেক্রোসিস হয়ে যায়, একদম গ্যাংগ্রিন হয়ে যায়, কালো হয়ে যায়। নার্সিং ম্যানেজমেন্ট, স্লো প্রোগ্রেসিভ ফিজিক্যাল অ্যাক্টিভিটি, আউট অফ বেড অ্যাট লিস্ট 3 to 4 টাইমস। কেন? সোজা কথা, আমাদের পাটা থাকতে হবে হার্টের নিচে। ফ্যাট অ্যান্ড ক্যালোরি রেস্ট্রিক্টেড ডায়েট, ইয়েস, মানে তোমার যত বেশি ক্যালোরি তত বেশি তোমার ইয়ে কি বলে ওই ট্রাইগ্লিসাইড লেভেল বাড়তে পারে। এই জন্য মানে নিয়মিত মানে ফ্যাট এবং ক্যালোরিটা মেনটেন করা হয়। ওয়াকিং 2 টাইমস পার ডে। তারপরে অ্যাভয়েড স্মোকিং, কনস্ট্রাকটিভ ক্লথিং। স্মোকিং কিন্তু তোমার অ্যান্টিকোলিনার্জিক এফেক্ট, মানে ভ্যাসো কনস্ট্রিকশন করে, তার মানে আরো প্রবলেম বাড়ায় দেয়। অ্যাভয়েড স্মোক। তারপর কনস্ট্রাকটিভ ক্লথিং, মনে রাখবা আর্টারিয়াল প্রবলেমগুলোতে টাইট জামা কাপড় পরা যায় না। হ্যাঁ, কারণ টাইট জামা কাপড় এগুলা, তারপরে স্টকিং মানে ডিভিটি প্রোফাইল্যাক্সিসের জন্য স্টকিং টাইট জামা কাপড় পরা হয়, হাসপাতালে মোজা লং মোজা পরানো হয়। ভেনাস ইস্যুতে টাইট জামা কাপড়, ইলাস্টিক স্টকিং ওকে, বাট আর্টারিয়াল ইস্যুতে এগুলা পরা যাবে না। আই রিপিট, এনি আর্টারিয়াল প্রবলেমে ইলাস্টিক ক্লথিং অর স্টকিং অর টাইট ক্লথিং রেস্ট্রিক্টেড, বাট ভেনাস ইস্যুতে ওকে, কোনো প্রবলেম নেই। আবার বলি, এনি আর্টারিয়াল প্রবলেমে ইলাস্টিক ক্লথিং, তারপরে ধরো স্টকিং, এটা তো হসপিটালে যারা কাজ করে তোমরা জানো, স্টকিং ওই যে ওটির পরে দেওয়া হয় পায়ের ভিতরে বিশাল এক মোজা, একদম রান পর্যন্ত। তারপর টাইট ক্লথিং, এনি আর্টারিয়াল প্রবলেমে এই যে ইলাস্টিক স্টকিং, তারপরে তোমার টাইট ক্লথিং, এগুলো কিন্তু রেস্ট্রিক্টেড। হ্যাঁ, বাট ভেনাস ইস্যু লাইক ডিভিটিতে কিন্তু দেয়, কারণ এটা ভেনাস ইস্যু। ভেনাস ইস্যুতে কেন দেয়? এই চাপে ভেইন থেকে ব্লাডটা উপরের দিকে হার্টের দিকে চলে আসে, এটা হলো এই কারণে দেয়। 24 ঘন্টায় পড়ে থাকতে হয়। হ্যাঁ, 24 ঘন্টা পরে থাকে, রাইট। তারপরে এটা তো বললাম ডিভিটিতে কিন্তু এই যে ইয়েটা, আর ইলেকট্রিক দেখি আরেকটু বলে দিই, তারপর আছে কি আম, কি টু রিলিভ ইন্টারমিডিয়েট ক্লাউডিকেশন। দেখো, ইন্টারমিডিয়েট ক্লাউডিকেশনটাই শুধু কিন্তু স্পেসিফিকভাবে ইয়ের জন্য, আর্টারিয়াল ইস্যুর জন্য বলে দিয়েছিলাম। টু রিলিভ ইন্টারমিডিয়েট ক্লাউডিকেশন, পজিশন পেশেন্ট ইন রিভার্স টেন্ডেলেনবার্গ পজিশন, ইয়েস, মানে মাথা উপরে পা নিচে থাকবে। রিভার্স কই নাই, রিভার্স টেন্ডেলেনবার্গ পজিশন না, নাই এখানে। আচ্ছা, রিভার্স টেন্ডেলেনবার্গ পজিশন মিন্স মাথা উপরে পা নিচে। খাটটাকে যদি তুমি মাথার উপরে, খাটটাকে যদি তুমি একটু উপরের দিকে অ্যাঙ্গেল করে রাখো, পা নিচের দিকে রাখো, এটা হলো রিভার্স টেন্ডেলেনবার্গ পজিশন। আচ্ছা, ইলাস্টিক স্টকিং এর ইন্ডিকেশন কি কি? ভেরিকোজ ভেইন, এডেমা, যাদের পাটা মানে ফুলে থাকে, ডিভিটি প্রোফাইল্যাক্সিসের জন্য ইলাস্টিক স্টকিং ব্যবহার করা হয়। কন্ট্রা ইন্ডিকেশন হলো এনি আর্টারিয়াল ইস্যু, এই যে দেখো এওটি এও। আরেকটা আসলে হলো এই যে দেখো কন্ডিশনস কজিং আর্টারিয়াল ইনসাফিসিয়েন্সি। একটা হলো সিকেল সেল অ্যানিমিয়া। সিকেল সেল অ্যানিমিয়া যদি আরো পরে পড়াবো অন্য চ্যাপ্টারে, বাট অ্যাটলিস্ট এতটুকু মাথায় রাখো, এটাও একটা আর্টারিয়াল প্রবলেম। সিকেল মানে আর্টারির প্রবলেম না, বাট এই সিকেল সেলের ভিতরে যেই সেলগুলা থাকে, আই মিন আরবিসি গুলা একত্রিত হয়ে আর্টারিকে ব্লক করে দেয়। হ্যাঁ, অনেক বেশি, বলে ইমেচিওর আরবিসি থাকে অনেক বেশি সিকেল সেল। হ্যাঁ, সিকেল সেল ইমেজের অনেক আরবিসি থাকে, রাইট।
খুবই মচৎকার ফার্না। এবার আসি হলো আম টিএও বা থ্রোম্বোঅ্যানজাইটিস অবলিটারেন্স বা এটাকে বার্গার ডিজিজও বলা হয়। এটার মেইন কারণ হলো স্মোকিং। মেইন কারণ হলো স্মোকিং। হ্যাঁ? হসপিটালে কখনো যদি এরকম কোনো পেশেন্ট দেখো যেন পায়ের আঙ্গুল, হাতের আঙ্গুল কালো, মনে রাখবা এটা স্মোকিং এর কারণে হয়েছে। মেইন জিনিস হলো স্মোকিং। অ্যাকিউট ইনফ্লামেটরি ডিসঅর্ডার অ্যাফেক্টিং স্মল আর্টারিজ অফ লোয়ার এক্সট্রিমিটিস। আনলাইক এও দেয়ার ইজ নো এলিভেটেড এখানে কিন্তু কোলেস্টেরলের কোনো কাজ নাই। বাট স্মোকিং এর কারণে তোমার ইয়ে কি বলে পেরিফেরাল স্মল আর্টারি গুলা মানে শ্রিঙ্ক হয়ে ওই জায়গায় সার্কুলেশন কমে যায়, যার ফলে গ্যাংগ্রিন কালো টালো হয়ে যায়। ইট লিডস টু অক্লুশন অফ ব্লাড ভেসেলস অ্যান্ড ফর্মেশন অফ কোলাটারাল সার্কুলেশন, হাই রিস্ক ইন স্মোকার্স। মেইন প্রবলেম ইজ স্মোকিং। ফাইন্ডিংস কি ইন্টারমিটেন্ট ক্লাউডিকেশন, ওই যেটা বললাম পেইন হয় ডিউ টু প্লেগ ফর্মেশন, ডিউ টু আর্টারি কনস্ট্রিকশন, ডিক্রিজ অর অ্যাবসেন্ট পেরিফেরাল পালসেস। ইয়েস, পেরিফেরাল পালস হয় কমে যাবে, না হয় থাকবেই না। শুধুমাত্র স্মোকিং যারা করে তাদের ক্ষেত্রেই যে এই জিনিসটা হয় তা কারণ না। আমি কোশ্চেনে পাইছিলাম এরকম, এইটা লিখে রাখতে পারো যে তোমার যারা নিকোটিন খায়, নিকোটিন, মারিজুয়ানা, ক্যাফেইন, তাদের ক্ষেত্রে এটা হতে পারে। সিভিয়ার লেভেলে যারা নিকোটিন এন্ড নিকোটিন মানে তো মারিজুয়ানা মানে গাঁজা, তবে ক্যাফেইনও যারা খায় তাদেরও ক্ষেত্রে এটা হতে পারে এই প্রবলেমটা। তবে মোস্টলি এটা দেখছি কোশ্চেনে তোমার ইয়েতে স্মোকিং যারা করে তাদের, বাট যারা প্রচুর নিকোটিন বা ক্যাফেইন খায় তাদের ক্ষেত্রে এটা হতে পারে। কারণ ক্যাফেইন, নিকোটিন এদের ভ্যাসোকনস্ট্রিক্টর এফেক্ট থাকে। তাহলে এমন হতে পারে না যাদের বিপি কম, হার্ট রেট কম, তারা নিয়মিত সিগারেট খেতে পারে? এরকম হওয়া উচিত না। এটা আপনার দ্বারাই সম্ভব। না, তাদেরকে প্রেসক্রাইব করা উচিত যে আপনারা প্লিজ এগুলাতে এগিয়ে আসেন। না, আমি যদি এরকম হইতাম আমি বলতাম যে আপনি এরকম করেন। তাহলে বিপি আল্লাহ। বাড়ানোর জন্য আমার খাওয়া উচিত। হ্যাঁ, খাইয়া হ্যাঁ। লাংসটা মানে একটা খাইবা আরেকটা নষ্ট করে ফেলে। হ্যাঁ, না, লাংসটারে কালো করে সৌদি ফেলাইছেন সৌদি মেয়েরা ভাইয়া, নাকি খায়। হ্যাঁ, লাংসটারে কালো করে ফেলাইছেন কিন্তু। তুমি কি জানলা ওরে কিভাবে ভাইয়া ভালো হয়ে গেছে? ভালো হয়ে যায় নাই বলি নাই, বলছি লাংসে কালো করে ফেলাইছে। সালসাবিল কিভাবে জানলা তুমি ভাইয়ার লাংস কালো হয়ে গেছে? ও ভাইয়া স্মোকিং। যাই হোক, তুমি ফারহানা অনেক খুশি দেখছো। ফারহানা আসলে আরেক অন্যের খারাপ দেখার নেশা বড় নেশা ফারহানা। এবার আসি হলো ফাইন্ডিংস ইন্টারমিটেন্ট ক্লাউডিকেশন। একই জিনিস, হ্যাঁ, ইন্টারমিটেন্ট ক্লাউডিকেশন। তারপরে তোমার ডিক্রিজড অর অ্যাবসেন্ট পেরিফেরাল পালস, এই প্রবলেমের কারণে পালস ঠিকমতো পাওয়া যায় না। হ্যাঁ, তারপরে হলো কোল্ড সেন্সিটিভিটি, গ্যাংগ্রিন ইন অ্যাডভান্স স্টেজ। তারপর ডিক্রিজ অর অ্যাবসেন্ট পেরিফেরাল পালস তো বললাম। স্কিন মে চেঞ্জ কালার ফ্রম হোয়াইট টু ব্লু টু রেড, লাইক প্যালোড সাইনোসিস রিভার। এটা তো বুঝতেই পারো কেন হয়েছে। ডায়াগনোসিস কি সিমিলার টু এও এক্সেপ্ট ইন সিরাম ট্রাইগ্লিসারিড এন্ড ইয়েস, আমরা বলে দিছি অলরেডি। সিরাম এখানে কোলেস্টেরল কোনো ফ্যাক্টর না টিএওতে। ঠিক আছে, এখানে কোলেস্টেরল কোনো বিষয় না, জাস্ট স্মোকিং এর কারণে পেরিফেরাল আর্টারি গুলা শ্রিঙ্ক বা অবস্ট্রাক্টেড হয়ে যায়, যার ফলে এরকম হয়। সেম এক্সেপ্ট লিপিড রিডিউসিং এজেন্ট, এখানে যা আছে ম্যানেজমেন্ট সেম একই রকম, শুধুমাত্র কোলেস্টেরল কমানোর ওষুধ না খেলেই চলে। নার্সিং ম্যানেজমেন্ট কি স্টপ স্মোকিং, মেনটেন ওয়ার্মথ স্পেশালি ইন কোল্ড ওয়েদার, আই মিন গরম জামাকাপড় বা হ্যান্ড গ্লোভস পরে থাকতে হবে। অ্যাভয়েড ট্রমা টু দি এফেক্টেড ডিস্ট্রিবিউটিস। দেখি এটা এটা খুবই ইম্পর্টেন্ট এই জায়গাটা। হ্যাঁ, মেইন প্রবলেম স্মোকিং এর কারণে এই জন্য স্মোকিং স্টপ করতে হবে। এই যে এবার আসি আর হলো এটা না এই নিকনেম দিয়ে দেয় কোশ্চেন, বুঝছেন? এই বুঝি নাই নিকনেমটা বললাম এই যে টিও, এটার এই নিকনেম বার্গার যেটা আছে, ডিজিজ। হ্যাঁ, এই নাম হ্যাঁ, দিয়ে দেয়। হ্যাঁ, এই বার্গার ডিজিজ দিয়ে আসে আসলে। এবার আরেকটা আছে, হাতের আরেকটা প্রবলেম আছে যে তোমার রেনার্ডস ফেনোমেনন। এটা আমি জাপানে খুবই কমনলি দেখছি, শীত প্রধান দেশে বেশি হয় এটা। ঠান্ডায় তোমার ইন্টারমিডিয়েট আর্টারিয়াল স্পাজম মোস্টলি ইনভলভিং ফিঙ্গার্স, মানে প্রায় হাতের আর্টারি, হাতের বিশেষ করে হাতের
তোমার হাতের পায়ের এইগুলার ইয়েগুলা কালো মানে স্পাজম হয়ে যায়, আর্টারিগুলো স্পাজম হয়ে যায়। সবচেয়ে বেশি আক্রান্ত হয় মহিলারা, ঠিক আছে, মানে মেয়েরা। এবং শীত প্রধান দেশে এটা খুবই কমন, মানে শীত প্রধান দেশে এটা খুবই কমন। এই যে দেখো কিরকম হয় পেরিফেরাল আর্টারিতে, এই যে দেখো একদম নীল হয়ে যায়, এরকম নীল হয়ে যায় ঠান্ডায়, এরকম হয়। আমাদের হয়তো আমরা বরফের ভিতরে সাইকেল চালাতাম যখন, ব্যাপক ঠান্ডা, একদম মনে হয় হাতের আঙুল নাই হয়ে যেত, এরকম মনে হতো, এরকম হতো। এই যে এটা এটা হলো প্যালোর, সায়ানোসিস, রুবর, এগুলো হলো রুবর। টিও, এই যে টিও যেটা বললাম যে স্মোকিং, মানে যেটা আমরা এটা কারণটা কি কি টিও এর কি কারণে হয়? স্মোকিং, মারিজুয়ানা, নিকোটিন, ইনক্রিজড ক্যাফেইন ইনটেক, এগুলোর কারণে। আচ্ছা, আরেকটা জিনিস চান্সে বলে দেই, তোমার এই যে হাতের বেশ কয়েকটা প্রবলেম পাবা কোশ্চেনে। একটা আছে হলো রেনল্ডস ফেনোমেনন। রেনল্ডস ফেনোমেননের প্রবলেমটা হলো ঠান্ডা, ঠিক আছে? ঠান্ডা, ফলে কি ঠান্ডায় কি হয়? মাসেল স্পাজম হয়ে যায়। মানে মাসেল স্পাজম হয় কেন? আর্টারি স্পাজমের জন্য। আর্টারিয়াল স্পাজম হয়, ফলে মাসেল স্পাজম হয়। আর আরেকটা প্রবলেম হলো কার্পাল টানেল সিনড্রোম। কার্পাল টানেল সিনড্রোম একটা আছে, সেটা হলো যে তোমার আমাদের এই যে মিডিয়ান নার্ভ আছে, হাতের এখানে মিডিয়ান নার্ভ আছে, এই মিডিয়ান নার্ভটা যখন তোমার সাপ্রেসড হয়ে যায়, আই মিন যখন কোনো, ধরো দুইটা হাড়ের মাঝখানে নার্ভ ঢুকে গেছে, তখন হয় কার্পাল টানেল সিনড্রোম। এটা খুবই যদি আসে খুবই সিরিয়াস হয়েও, যদি রেনাল্ডস ফিনোমেনন থাকে, তখন ওইখানে ঠান্ডা বা যাদের এই রেনাল্ডস ফিনোমেননের আরো কিছু কারণ আছে, যে তোমার যারা নিয়মিত হাতের আঙ্গুলের কাজ যাদের বেশি, আই মিন টাইপিং করে, যারা পিয়ানো বাজায়, তো ঠান্ডা, কার্পেন্টার, এদের ক্ষেত্রে যে মানে যেসব কাজে হাতের আঙ্গুল বেশি ব্যবহৃত হয়, তাদের ক্ষেত্রে রেনল্ডস ফেনোমেননটা হওয়ার চান্স বেশি থাকে। আরেকটা হলো শীত প্রধান দেশে যারা থাকে তাদের ঠান্ডার কারণে হয়। আর কার্পাল টানেল সিনড্রোমটা হয় হলো হাতের আঙ্গুলের কোনো প্রবলেম না, প্রবলেম হলো নার্ভ ইস্যু। কার্পাল টানেল সিনড্রোমটা হলো নার্ভ ইস্যু, একই কাছাকাছি টাইপের রোগ, তো এটা খুবই কনফিউজ হয়ে যেতে পারো, এই জন্য এইভাবে বলে দিতেছি। কার্পাল টানেল সিনড্রোমটা হলো নার্ভ ইস্যু। নার্ভটা ডিউ টু এনি রিজন, নার্ভটা বিশেষ করে মিডিয়ান নার্ভটা সাপ্রেসড হয়ে যায়। এটা হইতে পারে হয়তো হাতে হাতে বাড়ি খাইছে, কেউ জোরে বাড়ি দিছে, বেতের বাড়ি খাইছে স্যারদের, এরকম হতে পারে। অথবা দুই হাড়ের মাঝখানে নার্ভ আটকে গেছে, ডিউ টু এনি রিজন, কারণ আমাদের না জানলে চলবে, যে কারণে নার্ভ ইস্যুর কারণে হাতের আঙ্গুলগুলো প্রবলেম হচ্ছে, সেটা হলো কার্পাল টানেল সিনড্রোম। ঠিক আছে, এটা বলে আর দিলাম। এটা টাইপিং এর কারণেও হয়, যারা ওই যে হ্যাঁ, অতিরিক্ত টাইপিং করে। তবে তোমার মোস্টলি এই যে রেনল্ডস ফিনোমেননটা হলো হাতের আঙ্গুল রিলেটেড, বিশেষ করে ওইটা আঙ্গুল না রিলেটেড। টাইপিং এটাও আমি দেখছি টাইপিং এর কারণে। টাইপিং এর কারণে না, হতে পারে। প্রিডিসপোজিং ফ্যাক্টরস কি অকুপেশনাল হলো যারা তোমার টাইপিস্ট, পিয়ানো প্লেয়ার্স, কার্পেন্টার্স, এগুলো। তারপর কোলাজেন ডিজিজ লাইক এসএলই, সিস্টেমিক লুপার, রিউমাটয়েড আর্থ্রাইটিস এটসেট্রা। তারপর স্মোকিং এর কারণে হাই ক্যাফেইন ইনটেক, এগুলো তো হতে পারে। তবে মোস্টলি এই জিনিসটা, এটা অকুপেশন রিলেটেড, এটা এই লাইনটাই বেশি পাবা কোশ্চেনে। টাইপিস্ট, পিয়ানো প্লেয়ার্স, মানে হাতের আঙ্গুলের কাজ যাদের বেশি হয় তারাই পায়। তবে আমি কোশ্চেনে তোমার ঠান্ডার বিষয়টা আমি উল্লেখ পাইছি, এই জন্য আমি বলে দিলাম, লিখে রাখলে ভালো। ফাইন্ডিংস: কোল্ডনেস, নামনেস, এটা না হুম, এভিয়ানাট ফেনোমেনন। হ্যাঁ হ্যাঁ, ঠান্ডার কথা বলতেছো? হ্যাঁ, দাঁড়াও আমি প্রশ্নটা বুঝি নাই, ফার নাকি? আচ্ছা, ফাইন্ডিংস: কোল্ডনেস, নামনেস, টিংলিং, থ্রোবিং, এডেমা লাস্টিং 15 to 20 minutes. তারপর পেইন ইউজুয়ালি প্রিসিপিটেড বাই এক্সপোজার টু কোল্ড, মানে পেনটা আর ঠান্ডায় আরো বাড়ে। ইমোশনাল আপসেট অর স্মোকিং। তারপরে ইন্টারমিডিয়েট কালার চেঞ্জ, মাঝে মাঝে কালার চেঞ্জ হয়ে যায় হাতের। স্মল আলসারেশন অ্যান্ড গ্যাংগ্রিন অফ ফিঙ্গার টিপস ইন অ্যাডভান্স স্টেজ, যদি বেশি ইয়ে হয়ে যায়। তাহলে দেখো ম্যানেজমেন্ট হিসেবে কি, হাতের আঙ্গুল পায়ের আঙ্গুল যেহেতু আমাদের পেরিফেরিতে থাকে, এই জন্য আমাদের রিসারপ্রিন, নাইলিড্রিন, গুয়ানথেডিন, এই রিসারপিন এবং গুয়ানথেডিন এগুলো পেরিফেরাল আর্টারি কি পেরিফেরাল অ্যাক্টিং অ্যাড্রেনার্জিক ইনহিবিটরস। বলেছিলাম
হাইপারটেনসিভ ড্রাগগুলো, অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগগুলো ভালোভাবে গ্রুপ আকারে পড়তে। কোশ্চেনটা করা উচিত ছিল, আগে উত্তর বলে দিস। রেসারপিন এবং গুয়ান্ত্রিন, এটা এই দুইটা কিন্তু কি কোন ধরনের ড্রাগ? পেরিফেরাল অ্যাক্টিং অ্যাড্রেনার্জিক ইনহিবিটরস, অ্যান্টি হাইপারটেনসিভ। আরেকটা আছে, বলতে পারবা এখানে কি? আরেকটা ড্রাগ আছে, আরেকটা ড্রাগ আছে, বলো তো কি? এই পেরিফেরাল অ্যাক্টিং অ্যাড্রেনার্জিক ইনহিবিটরস এর ভিতরে কে বলতে পারবে? ফেন্টোলামিন। এটা এটা হাইপারটেনসিভ ক্রাইসিসে খুব ব্যবহৃত হয়। তারপর হলো নাইলিড্রিন, আইসোসুপ্রিন, এটা হলো বিটা 2 অ্যাড্রেনার্জিক ইনহিবিটরস, মানে আর্টারিয়াল ওয়ালে কাজ করে বিটা 2। তারপর নিফেডিপিন, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, স্মুথ মাসলে কাজ করে। এই কারণে এই ড্রাগগুলা গ্রুপ আকারে পেরিফেরাল অ্যাক্টিং, মানে পেরিফেরালতেই কাজ করে। এইভাবে শিখতে হয়। ক্যালসিয়াম চ্যানেল ব্লকার অনেকগুলা কাজ করে, যেমন অ্যান্টি হাইপারটেনসিভ তো করে, তারপরে অ্যান্টি অ্যারিথমেটিক, প্রোকোলাইটিক হিসেবে কাজ করে, ভ্যাসো ডায়ালেটর হিসেবে, ভেসেল কেজেন পেরিফেরাল যে ভেসেল আছে এগুলো ডাইলেট করে। এবার আসি হলো নার্সিং ম্যানেজমেন্ট। ভাইয়া ড্রাগ মনে থাকে না। এগুলো তো বললে হবে না সাদিয়া, অত কঠিন না কিন্তু, তুমি যত যাই বলো এই ড্রাগগুলো এইভাবে গ্রুপ আকারে পড়লে অত কঠিন লাগে না। এই ড্রাগগুলো আমি কি করতাম, ওই যে আমি তো তোমাদের বলি সব সব ড্রাগ তো মুখস্থ করার প্রয়োজন নেই। তুমি যদি আমাকে বলো যে আমি কি বলে বিটা ব্লকার মুখস্থ করছি, আমি বলবো যে তুমি গাধা। আমি তো বলেই দিছি এলওএল শেষ। ক্যালসিয়াম চ্যানেল ব্লকার জেম আর ডিপিন, আর দুই একটা তুমি দুইটা বাকি আছে, এইভাবে পড়লে যথেষ্ট। এতটুকু পরিশ্রম তো করতেই হবে। ইদার তুমি পরিশ্রম ফেস করবা অথবা সারা বছর কান্না করবা। এরপর আসি হলো নার্সিং ম্যানেজমেন্ট, স্টপ স্মোকিং, স্ট্রেস ম্যানেজমেন্ট, তারপরে ভাইয়া ডিক্রিজ ক্লাস ক্যাফ। অফ হয়ে যাচ্ছে। চলো তাহলে আমরা একটা ব্রেক নিয়ে আসি।